ক্লাসটা হবে, এটা একটু থিওরিটিক্যাল ক্লাস হবে, ইনফরমেটিভ ক্লাস হবে আপনাদের জন্য। এগুলো বোরিং বাট ইনফরমেটিভ, এবং এই ক্লাসটা হচ্ছে গিয়ে আপনার স্কিল এবং প্রফেশনাল সেক্টরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাপস এবং সফটওয়্যার দুটা কিন্তু এক জিনিস না। অ্যাপস সাধারণত আমরা মোবাইলে যেগুলো ইউজ করে থাকি ওগুলো, আবার উইন্ডোজের মাধ্যমেও আমরা এখানে উইন্ডোজের কিছু অ্যাপস ইউজ করতে পারি, ওটা একটা জিনিস, ঠিক আছে। কিন্তু এই যে এখানে আমরা যেসব সফটওয়্যার ডিজাইনিংয়ের কাজে পারপোসে পিসিতে, ম্যাকে, ল্যাপটপে ইউজ করে থাকি, এগুলো সবগুলো সফটওয়্যার, ঠিক আছে। সফটওয়্যার খুবই ভারী হয়ে থাকে এবং পারফরমেন্স এবং এটার প্রোডাক্টিভিটিও খুবই ডিফারেন্ট হয়ে থাকে একটা অ্যাপসের তুলনায়। সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে আপনারা। কিছু কিছু ক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের ইনফরমেশন মাথায় রাখতে হবে, অনেকে এটাকে বলে CLO 3D পাই। এই ধরনের ভুল কে কে করেন? মানে CLO 3D কে কে বলেন আমাকে একটু বলেন, মানে আজ পর্যন্ত বলে আসছেন? বাবু, ঠিক আছে, আর কেউ? কেউ না? তাহলে বাকিরা বলেন, যে কি যারা চুপ করে আছেন তারা আমাকে একটু জানান, আপনারা CLO 3D কেন বলেন না, ক্লো 3D কেন বলেন? দেখে অ্যান্সার দেন, একটু শুনতে চাই, আমিও শিখবো। হ্যাঁ, আমি মেনলি ক্লো থ্রিডি বলি কারণ আমি যখন ফার্স্ট সফটওয়্যারটা সম্পর্কে জানতে পারছিলাম হুম। তখন আমি একটা ইউটিউবে সার্চ করছিলাম জিনিসটা। হুম। ওখানে ওরা ক্লো থ্রিডি বলছে। তো আচ্ছা। তখন গুড। থেকে আর কি ক্লো থ্রিডি বলি। আচ্ছা, নিমফিয়া আপু। ফার্স্ট অফ অল আমি এটা স্যারের থেকে শুনেছিলাম ভার্সিটির, উনিও ফ্লো 3D বলে এটাকে পোর্ট ইন্ট্রোডিউস সিটির করেছিল তো। পোর্ট সিটির টিচার, পোর্ট সিটির কোন টিচার? আরাফাত ইসলাম স্যার। আরফাত স্যার, আচ্ছা, ঠিক আছে। বাবুল ভাই, আচ্ছা, নাজবি আপুরা জানার কথা, ওনারা অনেক সিনিয়র। সো একটা জিনিস আমরা এখানে ভুল ইনফরমেশন দিতে পারবো না, আমরা এটাকে CLO 3D বলবো না, ঠিক আছে। সো ক্লো 3D হচ্ছে গিয়ে আপনার একটা প্রফেশনাল 3D ফ্যাশন ডিজাইন সফটওয়্যার, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকম ভার্চুয়াল ফ্যাশন করতে পারবো। এটা নিয়ে নট জাস্ট শুধু আমরা ক্লোথ করতে পারবো, এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে অনেক ধরনের অ্যাক্সেসরিজও বিল্ড আপ করতে পারবো, বাট এটা হচ্ছে কি আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ক্র্যাক ইউজ করব, সো ক্র্যাক ইউজ করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা অরিজিনাল সাবস্ক্রিপশনের যে সুবিধাগুলো থাকে ওগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারবো না, এগুলো আমাদের ল্যাকিংস থাকবে। আর এই ল্যাকিংসটার কারণে হচ্ছে গিয়ে আমাদের যেটা ধরতে হয়, ধরে নিতে পারেন যে কি আপনি টেক্সচারিংয়ের কিছু বিষয় এগুলো আমাদের ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। বাট এটা যখন আপনি ম্যানুয়ালি শিখে যাবেন, আপনি ইন এ হোল সব দিক দিয়ে স্কিল্ড হবে, মানে এক্সট্রা একটা জিনিস বেশি শিখতে পারবেন আর কি। বাট টেক্সচারিংয়ের ক্ষেত্রে, রেন্ডারিংয়ের ক্ষেত্রে পিসি খুবই হাই কনফিগারেশনের হতে হবে। ইফ আপনার পিসি তেমন মানে লোড ক্যাপাসিটি তেমন ভালো না, তখন কিন্তু অনেক ঝামেলা হবে এবং রেন্ডারিংটা প্রপারভাবে আসবে না, এবং রেন্ডারিংয়ের কারণে আউটপুটটাও তেমন ভালোভাবে আসবে না। আদারওয়াইজ ডিজাইন বাকি সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। সো ওভারঅল আমরা হচ্ছে কি রিয়েলিস্টিক আর ডিজাইনগুলো এখানে করতে পারি। ক্লো 3D নট অনলি জাস্ট আমি এখানে ডিজাইন করলাম, ভিজুয়াল করে দেখালাম জিনিসটা, এমনটা না। ক্লো 3Dতে হচ্ছে কি আমি সম্পূর্ণ একটা ডিজাইনকে অ্যানিমেট করে দেখাতে পারবো। তারপর হচ্ছে কি আমার ডিজাইনের কালার, টেক্সচার এগুলো চেঞ্জ করে দেখাতে পারবো, প্যাটার্নগুলো করতে পারবো, ফিট স্যাম্পলগুলো আপনার চেক করতে পারবো। সো আই হোপ আপনি, আশা করি আপনারা সাইজের স্যাম্পল কি, ফিট স্যাম্পল কি, প্রোটো স্যাম্পল কি, মানে স্যাম্পলের ডিটেলসগুলো আপনারা জানেন, ঠিক আছে। না জানলে ওগুলো আমাকে বলবেন, আমার এগুলো নিয়ে PDF আছে অলরেডি, আমি এগুলোকে দিয়ে দিলে আপনারা একটু পড়লে জিনিসগুলো পারবেন, ঠিক আছে। তো সাইজের স্যাম্পল কেন হয়, কী কারণে করতে হয়, বাইরেকে কখন কিসের জন্য কি পাঠাতে হবে, কোন স্যাম্পলটা আগে দিয়ে পাঠাতে হবে, সো এই জিনিসগুলো একটু জানতে হবে, ঠিক আছে। সো আমি এখানে আমার মেথড হচ্ছে গিয়ে শেখানোর হচ্ছে গিয়ে কি আমি প্রোডাকশন লাইন আপ নিয়ে বেশি কাজ করি। সো প্রোডাকশন টাইপেরও থাকবে আপনাদের কিছু ক্যাজুয়াল এবং গাউন টাইপেরও কাজ থাকবে এখানে। বাট হচ্ছে কি মেনলি ক্লো 3D প্রোডাকশন লেভেল যেগুলো থাকে আমরা ওগুলোতে বেশি ফোকাস করব, যেটা গার্মেন্টস লেভেলে খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো করলেও আমরা ফ্যান্সি আইটেমগুলো পেরে যাব, ঠিক আছে।
ক্লো 3D কোম্পানির কোনো নাম আপনাদের জানা আছে, মানে কোম্পানিটা কার? এই সফটওয়্যারটা কিন্তু কোথায় মানে ক্রিয়েশন হয় অথবা কোন দেশে হয় আপনাদের জানা আছে? জানা নেই। এটা হচ্ছে 2009-এ। ফ্রান্সের। না, ভুল। সোলে, সাউথ কোরিয়া। ফাউন্ডেড বাই 2009 সালে। এগুলো একটু মাথায় রাখতে হবে, কেমন? এগুলো হচ্ছে কি আপনার যে সফটওয়্যারটা নিয়ে কাজ করবেন ওটার টেকনিক্যাল বিষয়গুলো আপনার জানতে হবে। ওকে, আরও কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমি আরও ডিটেলসে যাব আস্তে আস্তে। আমাদের এখানে কি কি প্রজেক্ট করাইবেন, মানে আইটেম গার্মেন্টস আইটেম? এখন আমি সিলেবাস দিয়ে দিলে তো অনেক শর্ট আকারেও সিলেবাস দিতে পারতেছি, বাট এখানে হচ্ছে কি আপনাদেরকে যেটা কোর্সে এনরোল করার সময় যেটা আপনাদেরকে প্রমিস করা হয়েছিল মূলত ওই জিনিসগুলোই থাকবে। আর আইটেম তো অ্যাকচুয়ালি অনেক ধরনের করা যায়, ঠিক আছে? যেমন এখানে যেটা আছে, ঠিক আছে, এখানে যেটা আছে জামশুট টাইপের একটু, সো এটাকে আবার চাইলে আমরা একটা প্যাটার্ন থেকে চাইলে এটার প্যাটার্নের ভেরিয়েশন করে অন্য আরেকটা ড্রেসও করে ফেলা যায়, ঠিক আছে? এখন এখানে মেনলি আপনার শিখতে হবে যে কি প্যাটার্নটাকে কীভাবে ইউজ করতে হবে, স্টিচিংগুলো কীভাবে করতে হবে, জিনিসগুলোকে আপনার ডেকোরেটিভ পারপাসে কীভাবে ইউজ করতে হবে। তো অনেকগুলোই থাকবে, কিন্তু নট লাইক জাস্ট তাই বলে একটা দুইটা। এখানে আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অনেক কিছু থাকবে। বেসিক শার্টও থাকবে, অ্যাডভান্স শার্টও থাকবে, পোলো শার্টও থাকবে, বেসিক প্যান্টও থাকবে, চিনোস প্যান্টও থাকবে, আপনার হচ্ছে গিয়ে প্যাডের জ্যাকেটও থাকবে, আবার ডেকোরেটিভ পারপাস আরও অনেক এক্সট্রা ডিজাইনও থাকবে, আন্ডার গার্মেন্টসও থাকবে। সো আমি যতটুক পারে আপনাদের কভার করার ট্রাই করবো, বাট এখানে শুধু আমি করাই গেলাম জিনিসটা এমনটা হবে, মানে এমনটা হলে হবে না। আমি ক্লাস করাবো, টাস্ক দিব, কমপ্লিট করতে হবে, ভুল করবেন শুধরাই দিব, এভাবে করে জিনিসটা শিখতে হবে। যদি আমি লাইক এমন হয় যে কে ক্লাস করিয়ে গেলাম কোনো ফিডব্যাক আসলো না, কোনো হোমওয়ার্ক দিচ্ছেন না, টাস্ক করতেছেন না, কোনো ফাইল জমা দিচ্ছেন না, তো আমি কিভাবে বুঝবো যে কি নেক্সট ক্লাসটাতে আপনাদেরকে আমি কি পরিমাণ প্রেশার দিলে অথবা প্রেশার কম দিলে আপনাদের জন্য ভালো হবে, এবং কোন লেভেলের আপনাদেরকে ক্লাসটা করালে কতটুকু অ্যাডভান্সে গেলে অথবা কতটুকু অ্যাডভান্সে কম গেলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি তো তখন এটা বুঝবো না, কারণ আপনি কাজই না দেখালে আমি কিছুই বুঝবো না। সো ওই পজটা না করার জন্য আপনাদের এখানে কাজ করতে হবে, এখানে ফাঁকিবাজি করা যাবে না। আচ্ছা, ক্লো 3D এর মিনিং কেউ জানেন? না। সো এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আপনার ক্লো থেকে হচ্ছে গিয়ে আপনার ক্লোথ আছে, ঠিক আছে, মানে ক্লোথস অথবা ক্লোথিং কাইন্ড অফ এরকমই হয়, যার কারণে এটার নাম হচ্ছে ক্লো 3D দেওয়া আর কি, ঠিক আছে? আরও অনেক ধরনের মিনিং আসতে পারে এখানে হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো ম্যাটার করবে না তেমন, বাট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং এখানে যদি আপনারা সার্চও দেন, ঠিক আছে, তো স্ট্যান্ড অ্যালোন অনলাইন, এটা হচ্ছে কি আমাদের একটা ক্র্যাক ভার্সনের নাম, এটা অ্যাকচুয়ালি মেইন পারপাসের নাম না, বাট জিনিসগুলো হচ্ছে কি একটু কারেকশনে রাখবেন, সো নট CLO 3D। আচ্ছা, এখন যাই আমি একটা জিনিস দেখানোর ক্ষেত্রে, যেটা হচ্ছে কি অনেকের ইন্টারনেট অন থাকলে আপনাদের সফটওয়্যার ওপেন হচ্ছে না এই ইস্যুর জন্য। তো এখানে আপনি যদি সার্চ করেন আসবে, অথবা এখানে লিখবেন উইন্ডোজ, ঠিক আছে, ডিফেন্ডার, ঠিক আছে? তো এখানে ডিফেন্ডার ফায়ারওয়াল একটা আসবে, আবার ডিফেন্ডার ফায়ারওয়াল উইথ অ্যাডভান্স সিকিউরিটি একটা আসবে, ঠিক আছে? তো আমরা অ্যাডভান্স সিকিউরিটি এটাতে ক্লিক দিব, দেখেন। সো এখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ড, এখানে কি বুঝি নাই, আবার প্রশ্নটা করবেন। হ্যালো? না না স্যার, আমার নেট একটু স্লো ছিল তো, মানে এটা আমি দেখেনি, আমি ভাবছি
দিচ্ছি যে স্ক্রিন শেয়ার পাই নাই। আচ্ছা ঠিক আছে, স্যার ডাকবেন না, ভাইয়া ডাকবেন, ঠিক আছে। সো এখানে ইনবাউন্ড একটা আসবে, আউটবাউন্ড আসবে। সো আপনি এটাকেও চাইলে আগে করতে পারেন, ইনবাউন্ডকে চাইলেও আগে করতে পারেন, ম্যান্ডেটরি না কোনটা আগে করতেছেন। সো আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমার অনেক সময় দেখবেন আস্তে লোড হচ্ছে অথবা পরে আসতেছে এখানে, অথবা নিউ রুল এই অপশনগুলো আসতেছে না, ঠিক আছে। এখানে আমি ইনবাউন্ডে যে কাজটা করব, আউটবাউন্ডেও আমি সেম কাজটা করব। সো এখন যদি না আসে আমি এটাকে ক্লিক দিব অথবা দুইবার দিব, দেন একটু ওয়েট করব, সাথে সাথে করলে হবে না, ওয়েট করতে হবে, ঠিক আছে। সো দেখেন এখানে আমার ক্লো থ্রিডি এখন পর্যন্ত যেগুলো ইউজ করেছিলাম আমার সবগুলোতে কিন্তু আমি এখানে ব্লক করে দিয়েছিলাম। তো এখন আমি নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পর এবার পপ আপ আসবে। পপ আপ আসার পর এখানে প্রোগ্রামে থাকবে, আমি জাস্ট এখান থেকে ক্লিক করব নেক্সট। নেক্সটে ক্লিক করার পর এটা হয়তো আপনার এখানে অল প্রোগ্রামে ক্লিক করা থাকতে পারে, আপনি এখান থেকে দিস প্রোগ্রাম প্যাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কোথায় যাবেন, ব্রাউজে। তো ব্রাউজে কোথায় যাবেন আমি দেখাই, আমি অপশনটাতে একটু পরে যাচ্ছি, আমি এখানে দেখাই। এই যে এটাকে বলা হচ্ছে কি আপনার উইন্ডোজের, এটাকেই বলে উইন্ডোজ 11 প্রো, মানে এরকমও থাকতে পারে, তবে সি ড্রাইভ লেখা থাকতে পারে, এটাই হচ্ছে কি আমাদের সি ড্রাইভ। এখানে হচ্ছে গিয়ে আমাদের পিসিতে যতগুলো সফটওয়্যার ইনস্টল থাকে সবগুলোর ব্যাকআপ এখানে থেকে যায়। সো নট এটার ব্যাকআপ এখানে থেকে যায় মানে এটা না যে কি আমি সফটওয়্যারের মেন ফাইলটাকে এখানে এনে ইনস্টল করলাম তাই ব্যাকআপটা আছে। এটাকে যদি আমি ডি ড্রাইভ ই ড্রাইভও রেখে ইনস্টল করি তখনও এটার ব্যাকআপ ইনস্টলটা সি ড্রাইভের আন্ডারেই হবে, ঠিক আছে। তাহলে দেখতে পারবেন আপনি যখন অন্য ড্রাইভের কোনো সফটওয়্যার রেখেও যখন আপনি ইনস্টল করবেন সি ড্রাইভে দেখবেন স্পেস কমতেছে, ঠিক আছে। তো একটা জিনিস আবার মাথায় রাখবেন, সি ড্রাইভের মধ্যে কোনো সফটওয়্যারের মেন ফাইলকে ডিরেক্ট ব্যাকআপ রেখে ওখান থেকে ইনস্টল করার দরকার নাই। সি ড্রাইভ ছাড়া অন্যান্য ড্রাইভগুলোতে আপনারা সবসময় কী করবেন, আপনারা যতগুলো ডকুমেন্টস থাকবে, যতগুলো ডাটা থাকবে, ছবি থাকবে, পিকচার থাকবে, মুভি থাকবে, এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং যাই থাকবে সবগুলো সি ড্রাইভ ছাড়া অন্য কোনো ড্রাইভে আপনারা রাখবেন, এবং ইনস্টল করা থাকলে অন্য ড্রাইভে রেখে ইনস্টল করবেন, এটা সি ড্রাইভের আন্ডারে ইনস্টল হয়ে যাবে। এতে করে আপনার পিসিতে স্মুথ থাকবে, সি ড্রাইভটা প্রেশার ফ্রি থাকবে, আপনার পিসিটা একটু ভালো করে রান হবে। আদারওয়াইজ যদি আপনি এখানে প্রেশার দিয়ে দেন, ওর যতটুকু ক্যাপাসিটি আছে এর থেকে বেশি এখানে ফাইল দিয়ে ওকে প্রেশার দিয়ে দেন, এটা কিন্তু তেমন ভালোভাবে কাজ করবে না। তখন ক্র্যাশ, ল্যাকিংস, হ্যাং এ ধরনের বিষয়গুলো বারবার ফেস করতে থাকবেন। যেমন আমার এখানে দেখেন ডাউনলোডে বলেন, ডকুমেন্টসও বলেন, পিকচারে বলেন, মিউজিকে বলেন, ভিডিওতে বলেন, ঠিক আছে। এখানে একটা ছোট একটি স্ক্রিনশট আছে, এটা তেমন ম্যান্ডেটরি না, অল্প স্বল্প কিছু স্ক্রিনশট আছে, ঠিক আছে। আমি এটাকে রিমুভ করে দিই, ওকে। তো এখানে হচ্ছে গিয়ে আমার ভিডিও বলেন, ডাউনলোড বলেন, এটা হচ্ছে ডাউনলোড ড্রাইভের, ঠিক আছে, সি ড্রাইভের না, এতটুকু পর্যন্ত, এখানে কিন্তু কোনো ফাইল নাই, ওকে। তাহলে এখন দেখেন এই যে এখানে আমার যেটা কাজ ছিল ইনবাউন্ডের, কোথায় গেল, আচ্ছা এটা আমি আবার দেখাচ্ছি ইনবাউন্ডটা। তো আগে দিয়ে এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই। তাহলে এটা হচ্ছে কি সি ড্রাইভ, এই সি ড্রাইভে গেলাম। সো সব সময় আমার ফাইলগুলো কোথায় থাকবে, এই যে প্রোগ্রাম ফাইলস এখানে থাকবে, ঠিক আছে, এখানে থাকবে। এবং প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর আমার এখানে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোর মেন ব্যাকআপ সফটওয়্যারের ফোল্ডার এখানে থাকবে। সো থাকার পর আমার এখানে যেটা করতে হবে, আমার এখানে ক্লো থ্রিডি আমার যেটা বর্তমানে আমি এখানে সফটওয়্যার ইনস্টল করেছি ওটার যেটা ফাইল দেখা যাচ্ছে আমার ওখানে যেতে হবে। সো ওখানে যাওয়ার পর দেখতে পারবেন ইনস্টলের প্রসেস দেখাচ্ছি না আমি, নেট ব্লকের যেটা করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমার এটাই হচ্ছে কি আমি ওই যে ক্র্যাক্স যে ফাইলটা এখানে রেখেছিলাম এটাও এই ফাইলটা, বাট ফ্যাক্ট ইজ এখানে অনেকের এখানে ডটের পরে ইএক্সিটা নাই, ঠিক আছে, ডটের পরে ইএক্সিটা নাই। সো আপনারা এখানে ফাইলটাকে পেস্ট করার সময়, পেস্ট করার পর এসে আবার এখানে চেক করবেন আপনার ফাইলটা কি ইএক্সি আছে কি না, ইএক্সি না থাকলে এটাকে আবার রিইনস্টল করতে হবে, ঠিক আছে। যার কারণে অনেকে নেট ব্লক করার পরও কাজ করতেছে না। আশা করি এতটুকু পর্যন্ত জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে যেটা দেখালাম, আমার এখানে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে যাব, ঠিক আছে। ফায়ারওয়ালে যাওয়ার পর আমি এখানে এটাকে একটু ছোট করি যাতে করে আপনার আরও বুঝতে সুবিধা হয়।
হলো ওই যে নিউ রুল, আবার এটাকে কেটে দিয়ে আপনার না হয় বুঝতে সমস্যা হবে। এই যে নিউ রুলে গেলাম, আসলো নেক্সট, দেন এখান থেকে ব্রাউজ, ব্রাউজ থেকে দেখেন আমার এখানে তো দেখাচ্ছে না ফাইল অথবা আমার এখানে ডিরেক্ট চলে আসছে, তাও সমস্যা না, আপনি এখান থেকে ব্যাক ক্লিক দিয়ে ব্ল্যাকে যেতে পারবেন, অথবা এখান থেকে ক্লিক দিলে আপনি সি ড্রাইভে চলে আসতে পারবেন। দেন প্রোগ্রাম ফাইলে যাবেন, প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর এখানে ক্লোজ স্ট্যান্ড আউটে আপনি যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে নিচে নামবেন, নিচে নামার পর দেখবেন যে কি এই ফাইলটা দেখা যাচ্ছে ডট ইএক্সি, ঠিক আছে। অনেকের এখানে যেটা ফাইল আসতেছে এটা ইএক্সি না, যেমন একজন আপনি একটা ফেস করেছেন, ওনার এখানে এটা ইএক্সি ফাইল না। আমি আপনাদেরকে স্ক্রিনশট একটু দেখাই, একটু ওয়েট করবেন। যেটা একটা ভিডিও দিয়েছে ওখান থেকে এখন এটা দেখানো সম্ভব না। সো এখানে একটা ইএক্সি ফাইল না, যার কারণে এটাকে সিলেক্ট করে দিও। সিলেক্ট করে দেওয়ার পর যখন এখানে আমি ওপেন দিব, ঠিক আছে, সাপোজ ওপেন দিব, ওপেন দেওয়ার পর আমি এখানে নেক্সট দিব, দেন অ্যাপ্লাই দিয়ে দিব, তাও এটা তখন ব্লক হলেও কাজ করবে না। সো ইএক্সিটা চুজ দিব, দেন নেক্সট, দেন অ্যাপ্লাই, যেটা চাইবে ওটা সেম কাজ আমার এখানে আউটবাউন্ডেও করব সেমভাবে। দেন আমার কি হবে, নেটটা ব্লক হয়ে যাবে, তখন আমি ইন্টারনেট চলাকালীন সময়েও আমি কি করতে পারবো, এই ক্র্যাক সফটওয়্যারটা আমি ইউজ করতে পারবো। দেখে এতটুকু পর্যন্ত বুঝেছেন কিনা আমাকে একটু জানান, কোনো কনফিউশন আছে কিনা। বুঝলে হ্যান্ড রাইজ করেন, কেউ কিছু জানাচ্ছেনও না, বুঝলে হ্যান্ড রাইজ করতে বলছে এটাও করতেছেন না। বাবুল, বাবুল শুনতে পাচ্ছেন? জি জি শুনতে ভাই পাচ্ছি, আপনি তো কোনো কথা রেসপন্স বলছি। করতেছেন না। তো আপনাকে বুঝতে না পারলে তো জিজ্ঞেস করতে বলেছি ভাইয়া। হ্যালো, হ্যালো, জি আপনাকে বললাম, আপনি বুঝতে না পারলে তো আমি জিজ্ঞেস করতে বলেছি, আপনি বুঝতে পারছেন না, আপনি চুপ করে আছেন। এখন আমি কি আপনাকে দেখতে পাচ্ছি ওখানে গিয়ে যে আপনি এটা বুঝতে পারছেন টোটালি না? ফার্স্ট থেকে আমি এটা বুঝতে পারিনি, তো আমি তো কারণ আমি আমি এখানে এগুলো আমি আমি আপনাকে কি বলছি, আমি প্রশ্ন কি করেছি, বুঝতে না পারলেও ওকে চুপ থাকতে বলেছি, আপনি এখনো উত্তর দিচ্ছেন না না। আপনার কি সোশ্যাল অ্যাংজাইটি আছে, মানে কথাবার্তা বলতে খুবই প্রবলেম, বিব্রত বোধ করেন এমন কিছু? না তাহলে আপনি, এখানে আমি তাহলে আমি এতবার জিজ্ঞেস করার পরও আমার কাছে ফার্স্ট ক্লাস থেকে আপনি সবসময় চুপ থাকেন, বলেন না। আমি কি আপনাকে সব সময় নিজ থেকে তো মানে খুঁচিয়ে খুঁচিয়ে তো প্রশ্ন বের করা তো আমার পক্ষে সম্ভব না। আমি এখন কিভাবে বসে আছি অথবা কিভাবে ক্লাস এখানে করাচ্ছি আমার একটা জিনিস এখানে জিজ্ঞেস বিষয়টা হচ্ছে আমার কাছে যে আগে একটা সফটওয়্যার ছিল আমি ওটাই এগুলো আমি আমি চলতো, আমি ওটা বারবার দিয়ে আমি বারবার বলতেছি আপনাদের কাছে যেটা ছিল আর আমার কাছে আমি যেটা দিয়েছি এক না। আমি এগুলো ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করে দিছি, ওটার সাথে এটাকে মিলিয়ে কোনো লাভ নেই। ক্র্যাকের ইনস্টলের প্রসেস অনেক ধরনের হতে পারে, এটা আমি ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করে দিছি। সো বারবার সেম জিনিস রিপিট হবে না। এক একটা সফটওয়্যারের ক্র্যাক তাহলে কি থাকলে আগে যেটা ছিল ওটা আপনার উপর। আগে যেটা ছিল আমি তো ওটা কি বললাম, তো আমি তো বললাম ওটা আপনার উপর। এখন আমি তো আপনার ওই সফটওয়্যারটা ইউজ করিনি, আপনি যে ক্র্যাকটা ইউজ করেছেন ওটা আমি ইউজ করি নাই। সো আমি সেক্ষেত্রে কখনোই বলতে পারবো না আপনাকে আমি যে ক্র্যাকটা দিয়েছি এখানে যে ফিচার্সগুলো আছে, আমি যখন ক্লাস করানোর সময় যে ফিচার্সগুলো আমি ইউজ করবো ওটা আপনার এখানে ইউজ হবে কিনা, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো এটা ব্রাউজ করিনি। জি সাপোজ আপনাকে আপনাকে যদি বলি, বলেন আমার কম্পিউটার আপনার ইউজ করে কেমন লাগছে, আপনি কি উত্তর দিতে পারবেন? না। বিষয়টা এরকমই, এটা আপনাকে বারবার ক্লিয়ার করেছি। আর কিছু না বুঝলে আপনার কাছে রিকোয়েস্ট। তাহলে আমাকে বলছিলেন যে হুম, 6 ওই যে 3 যেটা হ্যাঁ, ওইটা আমি ওটাতেও মানে আমি যে use দুইটা করতে সফটওয়্যার পারবো। দিয়েছি দুইটাতে আপনার ইনবাউন্ড আউটবাউন্ড করে আপনার নেট ব্লক করতে হবে। এখন প্রবলেম ওইটা এখানে আমি না, নেক্সট ক্লাস থেকে আমি প্রবলেম ওইটাই প্রবলেম এখানে না, প্রবলেম হচ্ছে কি আপনি বুঝতেছেন না, আপনি চুপ করে বসে আছেন।
এটা হচ্ছে কি প্রবলেম। আপনার কোয়েশ্চেন করতে হবে আমাকে। এখনো জিজ্ঞেস করছে কি বুঝেন নেই বলেন, স্পেসিফিকভাবে কোয়েশ্চেন করেন। ম্যাম ফার্স্ট টাইম থেকেই বুঝি নাই, মানে ওই সফটওয়্যারটা আমি ধরি নাই, তো মানে আপনি যেগুলো দিয়েছেন ওগুলো আমি ধরি নাই, ওগুলো এভাবে তাহলে কিছু কাম তাহলে নাই। আপনি এমনিতে বুঝবেন, এটা তো আপনার চেষ্টা ল্যাকিংস, করি। এটা তো আপনার ল্যাকিংস, এটা তো আমার ল্যাকিংস না। আপনি এটা চেষ্টা করবেন, চেষ্টা করে না পারলে আমাকে জানাবেন, আমি আবার আপনাকে গাইড করব, ঠিক আছে? জি। ওকে, আচ্ছা এখন আমাদের তাহলে বাকিদের এটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তাহলে যাদের ইনস্টল এবং নেট ইস্যুর কারণে প্রবলেম হচ্ছে তারা জিনিসটাকে এইভাবে করবেন। এখন আসি কিছু টেকনিক্যাল জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কি, আগে আমি আপনাদেরকে এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিয়েছি, আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই ফাইলটা আপনাদের চেক করতে হবে। এর আগেও আমি কিছু ফাইল দিয়েছি, আপনারা এগুলো কতটুক কীভাবে রেখেছেন আই ডোন্ট নো। সো ওগুলো আপনাদের হচ্ছে গিয়ে কি চেক করতে হবে। চেক যদি এখানে না করেন আপনাদের অ্যাকচুয়ালি জিনিসটা তো অতটুকু ইনফরমেটিভ হবে না আর কি, ঠিক আছে? আচ্ছা, সো একটু ওয়েট, আমি কিছু ফাইল, আরও কিছু ফাইল দেখি এখানে আছে কিনা আপনাদেরকে শেয়ার করার জন্য। ট্যাগ প্যাক কে কে বুঝেন আপনাদের এখান থেকে? ট্যাগ প্যাক থেকে দেখে দেখে ডিজাইন করা, ডিজাইনের রিকোয়ারমেন্ট বোঝা, মানে এ ধরনের নলেজ কার কার আছে? হ্যান্ড রেজ করবেন। আপনারা একদমই রেসপন্সিভ না, আমি এত করসপন্ডিং করার ট্রাই করছি আপনাদের সাথে, আপনারা যদি মুখে এইভাবে তালা মেরে থাকেন কিন্তু শিখতে পারবেন না। ওই যে ভিডিও দেখবেন, ক্লাস করবেন, যতটুক দেখানো চটটুক, এর বাইরে কিন্তু কোনো নলেজ গ্যাদার করতে পারবেন না। আমি বারবার বলছি করসপন্ডিং হতে হবে। একজন ডিজাইনারদের যদি এরকম সোশ্যাল অ্যাংজাইটি এবং কথা বলতে যদি এত বিব্রতকর হয়, আপনি ক্লায়েন্টকে কীভাবে কনভিন্স করবেন, ক্লায়েন্টকে কীভাবে মেনটেন করবেন, অফিস কীভাবে মেনটেন করবেন, বসকে কীভাবে হ্যান্ডেল করবেন, প্রোডাকশন ফ্লোর কীভাবে চালাবেন, এটা সম্ভব না। রেসপন্স করতে হবে আপনাদের। আমি তো অনবরত কয়েক ঘন্টা মিথ্যা কথা বলতে পারি, তো এটাও একটা স্কিল, এগুলো আপনাদের গেইন করতে হবে, চুপ থাকলে হবে না। আচ্ছা, সো আমি আরও কিছু আপনাদেরকে নোট শেয়ার করব, বাট আজকে ক্লাসটা হচ্ছে কি টোটালি থিওরিটিক্যাল, তাই আমি এখানে চলে আসলাম, এটা একটু লোড নিতে সময় নিচ্ছে, একটু বসে, ঠিক আছে? সো এই ধরনের শিট আপনারা অনেকেই পেয়ে থাকছেন অথবা পাবেন, বাট এটা একটু বড়, আমার থেকে আপনার টোটালি 67 পেজের, ঠিক আছে? এছাড়াও আমি আপনাদেরকে আরও একটা দিব, এটা হচ্ছে জাস্ট আপনার যদিও জানি যে কি টোটাল স্টিচের ক্লাস কি, এখানে অনেক ধরনের ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলো আমাদের অত মুখস্থ করার দরকার নেই, বাট এটা কি ডেফিনেশনগুলো আমাদের লুপিংগুলো বুঝলে হচ্ছে, ফরমেশনগুলো একটু বুঝলে হচ্ছে দরকার। কেন এটা আমাদের কেন জানতে হচ্ছে, জানার একটা রিজন, সেটা হচ্ছে গিয়ে কি ক্লোথ 3Dটা আমরা কাপড়গুলো তার গ্লু দিয়ে লাগাবো না, এখানে আমাদের কাপড়গুলি স্টিচই করতে হবে, এবং প্রত্যেকটি স্টিচের একটা নিয়ম আছে, ক্লাস আছে, এখানে ক্লাস অনুযায়ী স্টিচগুলো দিতে হবে, এসপিআইগুলো আপনার ক্লাসের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। সো এই জিনিসগুলো আপনাদের মেনটেন করতে হবে, ঠিক আছে? এগুলো কোনোভাবেই আপনার মানে ভুল করা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো একদম মাথায় রাখতে হবে, না হয় কাজ করতে অনেক ল্যাকিংস আসবে আপনাদের, যদিও বায়ার অনেক সময় লিখে দেয়, বাট তাও মাথায় রাখতে হবে। এবং অনেক সময় কাপড় ডিজাইন করতে গিয়ে, স্টিচ করতে গিয়ে জিনিস এমনও হয়ে যায় যে কি বুঝতেছি না, মানে অনেকগুলো ফাইল হয়ে গেছে, অনেকগুলো লেয়ার্স হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বুঝতেছি না অ্যাকচুয়ালি কোনটা কী, তখন স্টিচটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কত ক্লাসের দিয়েছিলেন, আপনার কত ক্লাসের দরকার ছিল, ঠিক আছে? সো এখানে এই চার্টগুলো আপনাদের একটু পড়তে হবে। স্টিচটাকে আপনার জাস্ট স্টিচের আপনার ক্লাসটা একটু মেনটেন করলে হবে, অথবা করার সময় আপনার এখান থেকে একটু রিভাইজ দিলে হবে,
যেমন আমার এখানে আমি ক্লাসের সাথে সাথে কিন্তু কি প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু কি আমার এখানে আমি যতটুকু নেট থেকে সোর্স নিয়ে পারছি অ্যাড করছি নিজের কাজের জন্য। সো সাব ক্লাস সহ অ্যাড করা, ঠিক আছে। সো যেমন এখানে স্টিচ ক্লাস এটা হচ্ছে সিঙ্গেল থ্রেড চেন স্টিচ, ঠিক আছে। সো সিঙ্গেল থ্রেড চেন স্টিচের মধ্যে হচ্ছে কি আপনার এটা একটা ক্লাস, আবার এটার মধ্যে হচ্ছে কি এটার কিছু সাব ক্লাস আছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি 103, ঠিক আছে। সো 103 আমি এখানে লিখে দিছি কিসের জন্য ইউজ হয়, হ্যামিং। আপনারা হ্যামিং মানে বুঝেন? হুম, আচ্ছা। দেখি হ্যাম কিসে কিসে হয়। এখন যিনি বলেছেন উনি ছাড়া বাকিরা আনসার দেবেন। হ্যাম কিসে কিসে, হ্যাম স্টিচ কিসে কিসে হয়? সেটা যে কোনো কিছুতে হ্যাম হয়, আমরা যে কাপড়েই বানাবো ওই কাপড়টারই হ্যাম থাকে। এখন হ্যামিং কিসে কিসে হয়, কোন দুইটা পার্টে হয়? যদি আমি টপ পার্টের ধরি আর যদি বটম পার্টের ধরি। আচ্ছা ভালো কথা, আপনারা টপ বটম বুঝেন? টপ বটম বুঝেন? আচ্ছা, উনি বুঝতেছে, বাকিরা এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাকি যারা বুঝতেছেন না, বাবুল আপনি কি বুঝতেছেন টপ বটম কি? জি। টপ বটম কি বলেন? বটম হচ্ছে যেগুলো আমরা পায়জামা বা প্যান্ট যেগুলো আমরা নিচে পরি, উপরে যেগুলো পরি ওগুলো হচ্ছে টপ। যেমন টি শার্ট বা যে আমরা শার্ট পরি, হ্যাঁ শার্ট, ঠিক আছে, এগুলো আপনি হচ্ছে জিনিসটা বুঝতে পেরেছেন, বাট এটাকে আমাদের একটু প্রফেশনাল ভাবে বলতে হবে। বলবেন ডিরেক্টলি, বলবেন যে কি গার্মেন্টগুলোকে বলা হচ্ছে, গার্মেন্টস না, গার্মেন্টগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে। টপ বটম ওটাকে বলা হয়। সো এখানে এই টপ বটমগুলোকে আপনার বুঝতে হবে। যেমন এখানে আমাদের অনেক সময় দেখা যাবে যে কি আপনি হ্যামে একটা ডিজাইন করছেন, সেটা স্লিভসের হ্যাম হতে পারে, সেটা আপনার প্যান্টের হ্যাম হতে পারে, ঠিক আছে, ওপেনিংয়ের হ্যাম হতে পারে, ঠিক আছে, আবার হচ্ছে কি আপনার টপের হ্যাম হতে পারে। তখন আপনার মাথায় কনফিউশন চলে আসবে যে কি এখানে আমি কোন স্টিচ দিব। এখন এটা হচ্ছে কি সফটওয়্যারে তো তো আপনি যে কোনো ক্লাস স্টিচ দিয়ে, এখানে যতগুলো ক্লাস স্টিচ আছে এই অনুযায়ী আপনি যে কোনো থ্রেড, কারণ এখানে আমার আর কষ্ট হচ্ছে না, টাকা খরচ যাচ্ছে না, প্রোডাকশন লস হচ্ছে না। তো তখন কি হচ্ছে, আমি এখানে যে কোনো ধরনের স্টিচ আমি এখানে দিয়ে দেখতে পারবো, ঠিক আছে। সো আপনি ডেকোরেটিভ পারপাসে আপনি এখানে যে কোনো ধরনের স্টিচ দিতে পারেন, ওটা ওটার মতো করে সুন্দর লাগবে, ডাজন্ট ম্যাটার। বাট হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ওই যে ক্লাস 100-এর সাব ক্লাসটা হচ্ছে কি আপনি একদমই কনফিডেন্ট যদি থাকেন, একদমই প্রফেশনাল যদি করতে চান, তখন ওই যে ওই রেশিও অনুযায়ী ওটার জন্য 103 আপনার সাব ক্লাসটি ইউজ করতে হবে। এরপরে হ্যাঁ, ক্লাস হচ্ছে গিয়ে, আচ্ছা কোয়েশ্চেনটা কে করেছে? এম আপু, হ্যাঁ আপু আপনাকে ক্লিয়ার করে দিই আমি জিনিসটা। দেখেন কোথায় গেল, দেখেন আমরা হচ্ছে গিয়ে কি স্টিচ করি, ঠিক আছে। স্টিচ বলতে হচ্ছে গিয়ে ধরেন এখানে কিছু স্টিচ ফ্রন্ট অ্যান্ড ব্যাক, এগুলো আপনাদের মাইন্ডে থাকতে হবে, না হয় কিন্তু অনেক ঝামেলা। আমরা তো ফ্যাব্রিক চিনি না, ফ্যাব্রিক তো বুঝি। ফ্যাব্রিক কি কি থাকে বলেন তো? নেট, ওভেন, আরেকটা কি? হ্যাঁ গুড। নন ওভেন দিয়ে কি কি করা হয় দেখে আরেকজন বলেন, বাবুল ভাই বলেন না। এগুলো কিন্তু ডেইলি ইউজ করি নন ওভেনটা। মাস্ক ইউজ হয়, এরপরে কিছু কাপড়ের ব্যাগ না, আমরা ইউজ করি, ওগুলো তো নন ওভেন। নন ওভেন দিয়ে কাপড়ের ব্যাগ কিভাবে হবে? নন ওভেন হচ্ছে গিয়ে এই যে আমরা, হ্যাঁ নেটকে আপনার আপনার তো মাস্ক হচ্ছে গিয়ে আপনার নেট দিয়েও করা যায়, ওভেন দিয়েও করা যায়, ঠিক আছে। নন ওভেন হচ্ছে গিয়ে এই যে আমরা মেনলি একদম সহজ ভাষায় মানে যেটা হয়, এই যে আমরা টিস্যু ইউজ করতেছি, পেপার ইউজ করতেছি, তারপর হচ্ছে গিয়ে আপনার পাপোশ ইউজ করতেছি, এগুলো, ঠিক আছে। সো এগুলোর প্রপার মেশকে, মেশ ফেব্রিক,
মেশ হচ্ছে কি আপনার এখন ওটা জিএসএম, টোটাল ওটার ব্ল্যান্ডিং কি, ঠিক আছে, এটার সাথে কিসের সাথে কি ব্ল্যান্ডিং হয়েছে, ওটার উপর সিবিসিটার উপর ডিপেন্ড করে সব কিছু বলার পর তাই জিনিসটা বলা যাবে যে কে অ্যাকচুয়ালি কি নন ওভেন কিনা। আর ম্যাশটা হচ্ছে কি আপনার নিটেই পড়ে মূলত। ম্যাশের আবার অনেকগুলো আপনার প্রকারভেদ থাকে। এখন কোন ম্যাশ ওটা দেখতে হবে। আচ্ছা, এখানে আমি স্টিচের দাঁড়ান, অনেক জিনিসটা ক্লিয়ার করতে হবে, এগুলো মাইন্ডে না থাকলে অনেক ঝামেলা, ঠিক আছে। সো ইমাপু একটু খেয়াল করবেন, ঠিক আছে। এগুলো কি, এগুলো তো দেখেই বুঝতেছেন ঠিক না। স্টিচ, এটাও স্টিচ, এখানে সবগুলো দেখতেছেন স্টিচ। আমি নর্মালি স্টিচে দেখাচ্ছি, ঠিক আছে। সো সুইং স্টিচের নর্মালি আমি হ্যান্ড স্টিচের মধ্যে দেখাচ্ছি, বাট এগুলো আরও ডিপ লেভেল আসবে, মেশিন স্টিচের বিষয়গুলো আর ডিপ। তো এখানে এক একটি স্টিচ এক এক রকম না। হ্যাঁ, সো কিছু স্টিচ তো আসছে হচ্ছে কি আপনার ডিজাইনিং পারপাসে, কিছু স্টিচ আসছে আপনার হচ্ছে কি আপনার এটা স্ট্রেন্থ কোয়ালিটি পারপাসে, আবার এক একটি স্টিচ দেখতে আমরা দেখছি কি যেমন এখানে এক একটি স্টিচ দেখছে কি এখানে এক এক রকম। সো এখন আমি কি এটা চোখ বন্ধ করে সবসময় মনে রাখা সম্ভব? সম্ভব না, ঠিক আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপু? আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। রেসপন্স করতে হবে। সো এটা একরকম, এখানে একরকম, ঠিক আছে। সো আমার তো এগুলো সবসময় মনে রাখা সম্ভব না, তখন আমি এগুলোকে কিভাবে সব সময় বুঝতে পারবো, চিনতে পারবো, ইন্টারন্যাশনালভাবে ওই স্টিচগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে। সাপোজ এটার নাম দেওয়া হলো স্টিচ ক্লাস 100, এটার নাম দেওয়া হলো স্টিচ ক্লাস 200, এটার নাম দেওয়া হলো স্টিচ ক্লাস 300, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি মেইন ক্লাস। এখন এইটার এই যেটা 100 আছে এটার আরও কিছু ভেরিয়েশন আছে, তখন ওই 100-এর সাব ক্লাস হলো ওই ভেরিয়েশনগুলো। আপনি কি এখন বুঝতে পেরেছেন জিনিসটা? ক্লিয়ার এখন? হ্যাঁ, গুড। তাহলে এই যে আমরা 100-এ কি পেলাম, কোথায়, তাহলে 100-এ আমরা কি পেলাম 103, ঠিক আছে। তার মানে এটা হ্যামিংয়ের জন্য বেটার। তো আমাদের সিমও কিন্তু জানতে হবে। সো সিমেরটা হচ্ছে গিয়ে যদি আজকে খুব ক্লাসটা বড় হয়ে যায় দেন আমরা সিমেরটাতে জানবো। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে ফার্স্টের দিকে থিওরিগুলো দিয়ে দিচ্ছি কেন, সিমেরটা যদি আমার এখন প্রয়োজন মনে না হয় আমি এখন এটা করাবো না, এটা আমি আবার পরের দিক দিয়ে আপনাদেরকে এটা কভার দিব, ঠিক আছে। সিমও কিন্তু বুঝতে হবে, সিম কী জিনিস এটাও আপনাদের বুঝতে হবে। আমি দেখি তাও আপনাদেরকে ফাইলটা দিয়ে রাখি, একটু ওয়েট করবেন। দেখেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আরেকটা ফাইল দিয়েছি, ওটাও ডাউনলোড করে রাখবেন। আমি যে ফাইলগুলো দিচ্ছি এগুলো ডাউনলোড করে রাখবেন। এগুলো হয়তো যারা ফ্যাশন ডিজাইনে একদম বিএ অনার্স, বিএসসি অনার্স, ঠিক আছে, করেছেন ওদের কাছে এগুলো থাকার কথা। তাও যাদের কাছে নাই তারাও এগুলো মানে ট্রাই করবেন, যে আমি এখন দিলাম এগুলো আপনারা হচ্ছে কি রেখে দেওয়ার জন্য। সো এটা আমাকে আজকে একজন আমার ফ্রেন্ড দিল। সো আমি এটাকে জুম করি, জুম কোথায়, সেগুলো হচ্ছে কি আমার সিমের নাম। এখন স্টিচেও যেমন সিম আছে, মানে ক্লাস আছে, সিমের মধ্যে হচ্ছে গিয়ে কি আপনার ক্লাস আছে। তো এখানে হচ্ছে গিয়ে কি এই যে এই প্রপার্টিসটার নাম হচ্ছে কি সিম ক্লাস 1 সুপার ইম্পোস্ট সিম, ঠিক আছে। সুপার ইম্পোস্ট সিমের কাজটা কি, এটা কি কারণে করা হয়, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, একটু করে পড়লে পারবেন। বেসিক ওয়েতে আমি এখানে জিনিসটা বুঝাই দিই। আমরা যে কাপড়ের উপর কাপড়টাকে রাখি, ঠিক আছে, আমি দরকার হলে আপনার এগুলো না বুঝলে এগুলোর আমি আপনাদেরকে কিছু ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আমাকে বললে হবে, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, যেই নক দেবেন আমি পার্সোনালি ওনাকেই ভিডিওগুলো দিয়ে দিব।
সো এটা হচ্ছে কি কাপড়ের উপর কাপড়টা রেখে কিভাবে স্টিচ হবে এইটাকে বলা হয় মূলত এখানে সিম, ঠিক আছে। সো এটা নিয়ে এটা আপনাদেরকে ফাইলটা এখন দিয়ে দিচ্ছি, এটা এখন আপনাদের মাথায় না রাখলেও তেমন চলবে, কারণ ক্লোথ থ্রিডিতে এই সিমের বিষয়টা একটু আরও ইজি, বাট তাও জিনিসটাকে হচ্ছে কি আপনার মাইন্ডে রাখতে হবে, ঠিক আছে। সো এখন আমি যাই হচ্ছে কি স্টিচ ক্লাসের 101-এ কী আছে, এটা যেহেতু 100 ছিল, 100-এর মধ্যে এখন 103 পড়েছিলাম, এখন এখানে দেখতে পাচ্ছি 101ও আছে, ঠিক আছে। সো এখানে থ্রেড, নিডল, লুপার এগুলো আমাদের এমনিতে মাইন্ডে রাখলে প্রফেশনাল ক্ষেত্রে খুব ভালো, বাট ইন কেস আমার হচ্ছে গিয়ে যদি প্রয়োজন মনে হয় যে কি না এগুলো আমার একদমই মুখস্থ করে ফেলবো, তাও আরও বেটার, বাট এগুলো হচ্ছে কি ক্লোথ থ্রিডিতে এই জিনিসটা মাইন্ডে রাখার দরকার নাই, বাট ক্যারিয়ারের জন্য দরকার, বাট এই জিনিসটা মাথায় রাখতে হবে, থ্রেড কনজামশন রেশিও, এই জিনিসগুলো আমি বুঝাই দিব যদি আপনাদের সফটওয়্যারের মধ্যে কোনো ধরনের ল্যাকিংস অথবা প্রবলেম হবে চলে আসে আর কি, বাট এই জিনিসগুলো অতটুকু ম্যান্ডেটরি না, আপাতত ক্ষেত্রে ঠিক আছে। সো এরপর হচ্ছে গিয়ে সাব ক্লাস, ঠিক আছে। সো সাব ক্লাস এখানে আমি অলরেডি বলে দিয়েছি, এখানে ব্লাইন্ড স্টিচ কি এটা গেল, এখানে আসি, তারপর হচ্ছে গিয়ে 103, 200 এটা হ্যান্ড স্টিচ, এটা আমাদের দরকার নাই, ক্লোথ থ্রিডিতে আমাদের এটা আসবে না। এখন হচ্ছে কি আপনি স্টিচ ক্লাস 300, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি মূলত লক স্টিচ। এখন আপনারা কোনটা লক স্টিচ, কোনটা ফ্ল্যাট লক, কোনটা ওভারলক, কোনটা ওয়েস্ট ব্যান্ড, তারপর হচ্ছে গিয়ে কোনটা আপনার টপ স্টিচ হচ্ছে, এই জিনিসগুলোকে বুঝেন সবাই। ক্লোথ থ্রিডিতে কিন্তু স্টিচ খুবই ইম্পর্টেন্ট। বুঝছি বাট ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, আমি এইটা কোয়েশ্চেনটা কে করেছে? কোনো ভয় নেই, আমার ভালো লাগতেছে আপনারা কোয়েশ্চেন করতেছেন। হ্যাঁ আমি বলেছি যে আমার এই জিনিসটা ক্লিয়ার না। হ্যাঁ, নাজবি আপু। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কি আপনাদের মেশিন নিয়ে আইডিয়া আছে আপু আপনার, মানে গার্মেন্ট মেশিনগুলো নিয়ে আপনার কি আইডিয়া আছে? আচ্ছা, আপনি আমাকে আজকে একটু নক দিবেন, আমি আপনাকে আগে দিয়ে একটা পোলো টি শার্টের আমার একটা মানে প্রসেসটা হচ্ছে গিয়ে সাপোজ আমরা নর্মালি ফ্যাশন হাউসগুলোতে যেভাবে কাপড় অ্যাকচুয়ালি মেক করা হয় ডিজাইনার ড্রেস, ওটা কিন্তু একটা দুইটা মানে একজন ডিজাইনার অথবা একজন অপারেটর দিয়ে পুরো ড্রেসটাকে কী করা হয়, মেক করে ফেলা হয়, ঠিক আছে। সো এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের একটু ওয়েট, আমি আপনাদেরকে আরও কিছু ফাইল দিতে পারি নাকি দেখি। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রসেস থাকে, মানে কোন প্রসেসের পর কোন প্রসেস কাজ করতে হবে। লাইক আমি ধরেন যে কি একটা বেসিক টি শার্ট অথবা বেসিক পোলো শার্টের দিলাম গার্মেন্টসে, তো গার্মেন্টসে কী করে এক একটা অপারেটর, এক্সপার্ট অপারেটর থাকতে পারে অথবা অপারেটরের বিভিন্ন কোয়ালিটি থাকতে পারে, এক একটা অপারেটর এক একটা মেশিনে এক একটা প্রসেস নিয়ে আপনার সুইং করতে বসে, এবং ওই সুইংটাকে কি বলা হয়, একটা গার্মেন্টসে বিভিন্ন ধরনের বায়ারের অর্ডার থাকতে পারে, এবং যে লাইনগুলোতে একটা লাইনে ধরেন 18টা মেশিন, ওই 18টা মেশিনে একটা বায়ারের কাজ চলতেছে, ওটাকে বলা হয় আপনার হচ্ছে গিয়ে সুইং লাইন, ঠিক আছে। তো ওই লাইনের মধ্যে হচ্ছে কি কয়টা মেশিন দিয়ে কয়টা প্রসেস করে আপনার হচ্ছে কি প্রোডাকশন করা হয়, এই জিনিসটাকে ধরা হয়। এখন সাপোজ একটা বেসিক শার্ট করার জন্য, টি শার্ট করার জন্য মিনিমাম 7টা প্রসেস ফলো করতে হয়। কেউ ধরেন আপনার নেক বাইন্ডিং করলো, কেউ আপনার হচ্ছে গিয়ে শোল্ডার জয়েনিং করলো, কেউ হচ্ছে গিয়ে টপ স্টিচ করলো, কেউ হচ্ছে গিয়ে আপনার স্লিপ জয়েনিং করলো, কেউ হচ্ছে কি আপনার সাইড সিম করলো, কেউ হচ্ছে গিয়ে আপনার হ্যাম করলো, ঠিক আছে, কেউ হচ্ছে গিয়ে আপনার বটম রোলিং করলো, জিনিসগুলো এইভাবে। সো এখন এখানে একটা মেশিন দিয়ে যেমন আমাদের ডিজাইনার ড্রেসগুলোতে যেটা হয় মূলত আমরা একটা অথবা দুটা মেশিন দিয়ে সবগুলো স্টিচ আমরা করে ফেলতে পারি, ঠিক না নাজবি আপু? জি হ্যাঁ, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনাল সেক্টরে আপনারা দেখবেন, মানে আপনারা যেগুলো হচ্ছে একদম খুব ব্র্যান্ডেড কাপড় নেন অথবা খুবই কোয়ালিটিফুল কাপড় নেন, ওখানে দেখবেন
মানে কাপড়ের যেটা স্টিচ আছে, আপনি কাপড়টাকে উল্টালে দেখবেন সবগুলো সেলাই কিন্তু সেম না। মানে ব্যাক পার্টটাকে দেখলে আপনি বুঝবেন, কিছু কিছু জায়গায় টপ স্টিচে আপনার দুইটা সেলাই দেখতে পাচ্ছেন, কিছু কিছুতে আপনি দেখতে পাচ্ছেন একটু জিগজ্যাগ, বিভিন্ন রকম ডিজাইন। ঠিক আছে, এখানে মনে হয় ফাইলটা আছে, আমি আপনাকে জিনিসটার ভেরিয়েশনটা একটু দেখাতে পারি। এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে, এখানে আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে গিয়ে কি স্টিচের লুক। ঠিক আছে, এটা হচ্ছে কি লুক, ফ্রন্ট এবং ব্যাক ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এটা ব্যাক ভিউ। তারপর হচ্ছে গিয়ে কি এখানেও দেখতে পারবেন ফেস সাইড, আন্ডার সাইডও বলা হয়, ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ বলা হয়। ঠিক আছে, আমি আরও একটু নিচে যাই তাহলে আর একটু ক্লিয়ার হবেন। এটা দেখেন, এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড, এটা হচ্ছে কি দুইটাই হচ্ছে কি সেম একটা স্টিচে, এটা সেলানোর পর এটা ফ্রন্ট সাইডে দেখা যাচ্ছে, এটা ব্যাক সাইডে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা একটা মেশিন দিয়েই তো আসলে এই সেলাইগুলো করা সম্ভব না। সো মেশিনেরও বিভিন্ন রকম নাম আছে। তো সেক্ষেত্রে আপনি আমাকে একটু নক দিলে আপনার একটু আগে মেশিন নামটা জানতে হবে, তখন আপনি বুঝে যাবেন। তো আমি ওখানে দেখবেন প্রসেসটা আমার ওখানে বলা আছে যে এখন সাইড সিম সেলানো হচ্ছে, মেশিনের নামটা উঠবে এবং কোন প্রসেসটা, মানে এখন কি কলার সেলানো হচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন যে কি এই মেশিনটা দিয়ে সব সময় আপনার সাইড সিমগুলো করা হয়। তাহলে নিট ফেব্রিক টাইপের যতগুলো কাপড় থাকবে আপনি তখন মাথায় এটা ধরে নিতে পারবেন যে কি এই মেশিনটার কাজ হচ্ছে গিয়ে কি আপনার এটা দিয়ে যে কোনো ধরনের জয়নিং পারপাসে কাজ করা হয়। ঠিক আছে, আবার হচ্ছে কি আপনার শোল্ডার জয়নিং, তারপর হচ্ছে কি আপনার আর্ম হোল জয়নিং, এই ধরনের কাজগুলো করা হয়। তাহলে এটা মাথায় নিতে হবে, ওই ভিডিওটা দেখার পরে তারপর আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমাদের, হ্যাঁ, কেউ কোনো কোয়েশ্চেন ছিল? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম ভাই, তাহলে কি এটা জাস্ট নিটের ক্ষেত্রেই না হবে না নাকি না এটা না, ওভেনের ক্ষেত্রেও আমি আমি হবে? আমি আপনাকে আপাতত নিটেরটা দিব, তো ওই জন্য আপনাকে নিটের ক্ষেত্রেই বলতেছি আর কি। এখন ওভেনের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের হচ্ছে কি নিট ফেব্রিক যেটা থাকে, নিট ফেব্রিক হচ্ছে কি আমরা অনেকেই হয়তো জানবে, অনেকে হয়তো জান, নিট ফেব্রিক আমরা কি ইয়ার্সে কিনি, নাজবি আপু বলেন না, বাকিটা একটু বলেন, মানে গছ হিসাবে কিনি, মিটার হিসাবে কিনি, নাকি অন্যভাবে কিনি নিট ফেব্রিক? ওটা কেজিতে। কেজিতে, গুড। কেন কেজিতে কিনি? মাইন্ড মাইন্ডে কখনো জানার ইচ্ছা হয় নাই কেন কেজিতে কিনি? হ্যাঁ, জানার ইচ্ছা হয়েছিল কিন্তু মনে নেই। হ্যাঁ, নেট ফেব্রিক, হ্যাঁ কেউ বলতে চেয়েছিলেন আনসার। GSM এর, হ্যাঁ আমি জিএসএম এর একটা ব্যাপার আছে, আচ্ছা তো আচ্ছা ওই কারণে তো মূলত কেজিতে। আচ্ছা, জিএসএম তো হচ্ছে কি ওভেনেও থাকে। বেসিক্যালি এটা যখন টেনে আমরা মাপতে হ্যাঁ, যাই গুড তখন গুড এটা গুড। হয়ে থাকে, হ্যাঁ রেফারেন্স থাকে যখন এটা হ্যাঁ, মাপতে যাওয়া। নিমফিয়া আপু, আপনি পোর্ট সিটির না? জি ভাইয়া। হ্যাঁ, আপনার নামে যথেষ্ট প্রশংসা শুনেছি আমি, আমার একজন ক্লোজ বড় ভাই থেকে, সাজিদুর রহমান, আপনাদের ওখানে ওয়ার্কশপ করেছিল মনে হয়, ফ্যাশন মার্চেন্ডাইজিং এর কোনো ধরনের কোনো কিছু একটার উপরে, লন্ডনের। জি জি। আমার খুবই ক্লোজ একজন বড় ভাই, ধরেন না একদম ছোট থেকে দেখাশোনা ওনাদের সাথে আমার। উনি তো খুব একটা চিনেন না মনে হয় উনি। না, আপনার একটা সিবি সেন্ড করেছিলেন, ওটার উপর দিক দিয়ে উনি ওটার খুব প্রশংসা করেছিল, প্রফেশনাল হয়েছিল। আমার সিবিও কিন্তু এতটুকু প্রফেশনাল হয় না, আমারও কিন্তু চেঞ্জিং আসছে, বাট আপনারটা নিয়ে খুবই প্রেস করেছিল। হয়তো রিকোয়ারমেন্ট পারপাসে এদিক সেদিক হয়েছে অনেক কিছু, বাট আপনি ভালোভাবে আগাচ্ছেন এটা আমাকে মানে এনশিওর করেছে আর কি। সো এইভাবে লেগে থাকেন, আপনার রেসপন্স খুবই পজিটিভ এবং খুবই কারেক্ট। আমি যে ইমেল করেছিলাম ওখানে একটু আম, যার সাথে ইমেইলে কথা হচ্ছিল এইচআর যিনি, হুম হুম, উনি একটু জানিয়েছিলেন যে আপনার সিভিতে একটু সমস্যা আছে, তো আমি আবার এটা নিয়ে একটু বসছি চেঞ্জ করার জন্য। সমস্যা নাই। স্কিলটা, ওটা যেটা চাচ্ছিল স্কিলটা আমি যা বুঝেছিলাম, আমি কিন্তু এখানে আপনাদেরকে এখানে একটা জিনিস বলেছি, আমরা এখানে ভিডিওতে মানে অনেক কিছুই তো এখানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে। সো আমি এই জিনিসগুলো আবার হচ্ছে কি ইউটিউবে দিব না, এটা জিনিসটা মাথায় রাখবেন। কোর্সের ভিডিওগুলো ব্যাকআপ পারপাস অনেকে রাখতে পারে না, যার কারণে আমি চ্যানেলে দিয়ে দিই। বাট এগুলো হচ্ছে কি আপনার টেকনিক্যাল পারপাস, তো এগুলো হচ্ছে কি আপনার ইয়াতে থাকবে, আপনি ডিরেক্টলি আমি লিঙ্ক দিয়ে দিব, আপনার ওখান থেকে ডাউনলোড করে এটা আপনাদের ব্যাকআপ রেখে দিতে হবে, বুঝতে পেরেছেন?
সো কনভারসেশন নিয়ে আপনারা সিকিউর থাকেন, কারণ এগুলো পাবলিক করা যাবে না। আর এখন যেগুলো টেকনিক্যাল পারপাস শেখাচ্ছে এগুলো পাবলিক করা যাবে না ওই কারণে। আচ্ছা, সো সিবিটা সমস্যা না, সিবি আপনাদের বাড়তে বাড়তে আরও বেড়ে যাবে, সমস্যা নেই। আমি সাজেস্ট করবো এখানে যারা আছে সিবিকে যদি ভারী করতে চান, অনেক ধরনের অনলাইনে ফ্রি কোর্স আছে যেখানে সার্টিফিকেট দেওয়া হয়। তারপর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি নামমাত্র একটা পেমেন্ট করার মাধ্যমেও আপনি এখান থেকে কি করতে পারবেন, সার্টিফাইডভাবে, ইন্টারন্যাশনাল সার্টিফাইডভাবে কোর্স করতে পারবেন। সো সেটা হতে পারে ফ্যাশন রিলেটেড, সেটা হতে পারে মার্কেটিং। ট্রাই টু গেইন নলেজ অ্যাবাউট লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটার দিকেও আপনারা ফোকাস করতে পারেন, ঠিক আছে। লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ট্রেন্ড ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কি আপনার এই জিনিসগুলো। আর এখানে আমি যতটুকু যা বুঝলাম এখানে হচ্ছে কি টোটালি গার্মেন্টস লাইন আপে যেটা প্রোডাকশন লাইন আপ, একটা প্রোডাকশন লাইন আপ কীভাবে চলে, তারপর হচ্ছে কি একটা মার্চেন্ডাইজারেরও কাজ কী কী কাজগুলো করতে হয়, ডিজাইনিংও, তারপর হচ্ছে কি কোয়ালিটি চেক আপ, এই জিনিসগুলো এখানে আসবে, নট জাস্ট হচ্ছে গিয়ে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে স্কেচিং। বাট লেগে থাকলে সব পারবেন, এগুলি তেমন ইম্পসিবল কিছু না। এখন আসি নাজবি আপুর বিষয়টাতে। ওভেনেও আপনার হচ্ছে গিয়ে কি, ওভেনে হচ্ছে গিয়ে আপনার যেহেতু যেটা আমার প্রশ্ন ছিল আর কি, যেটা নিমফি আপু বললো, ডাইমেনশনটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। আপনার নেট ফেব্রিকের কাপড়ের ডাইমেনশন কখনো সেম থাকে না, এটার ডাইমেনশন একটু না হয় একটু চেঞ্জ হবে, ঠিক আছে। যার কারণে এই কাপড়টাকে কেজিতে নেওয়া হয়। ওভেনের এটা হয় না দেখে ওভেনকে আমাদের কি করতে হয়, ইয়ার্ডসে অথবা মিটারে নিতে হয়। কিন্তু কনজামশনগুলো আপনাদের জানতে হবে। কনজামশন তো পারেন আপনারা, আচ্ছা তাকে আজকে ঠিক আছে, আপনি আমাকে নক দিবেন, আমি আপনাকে চার্ট দিব, এগুলো প্র্যাকটিস করলে হবে। কনজামশন খুব ইজি, 3 থেকে 4 মিনিট লাগবে যা শিখতে। কিন্তু ওই যে আপনার হচ্ছে কি গার্মেন্টের পার্টসগুলো বুঝতে হবে। ফেব্রিকের ডিরেক্টলি একটা কনজামশন হয়, আবার হচ্ছে কি গার্মেন্টের সাইজ মেজারমেন্টের উপর একটা কনজামশন হয়, জিনিসগুলো জানতে হবে। এগুলো এই জিনিসটা প্র্যাকটিক্যাল নলেজ নেওয়ার জন্য আমি সব কিছু বাদ দিয়ে শুধু নিজেদের গার্মেন্টসেই পড়েছিলাম 6 মাসের মতো। আচ্ছা যেটাই হোক, সো এই ক্ষেত্রে হচ্ছে কি সিমিলার। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের ফ্ল্যাট লক মেশিন হয় মূলত আপনার 2 নিডল অথবা 3 নিডলও হয়, ঠিক আছে। দেন 2 লুপার্স, এটাকে 3 নিডলে ধরতে পারেন, 3 নিডল 2 লুপার্স 5 থ্রেড। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এগুলো আস্তে ধীরে আমরা যখন আরেকটু ডিপে যাব আমরা এখানে এগুলোকে জুম করব অথবা কি আমি দেখাবো, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব রিসোর্স প্রোভাইড করার ট্রাই করব। তো এখান থেকে আপনারা তখন বুঝে যাবেন যে কি অ্যাকচুয়ালি কত থ্রেড আছে। এখানে তো এখন কাউন্ট করা সম্ভব না এভাবে, কিন্তু আপনাদের এটা দেখে বুঝে যেতে হবে যে কি এটাকে 3 থ্রেড, এটাকে 4 থ্রেড, এটাকে 5 থ্রেড। কারণ ক্লো 3Dতে এই থ্রেডগুলো, এই স্টিচগুলো খুবই ইম্পর্টেন্ট। স্টিচ ক্লাস আমি কেন এটাকে বারবার ফোকাস দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমারও মনে থাকে না, বাট চার্টটা রাখবেন। এই চার্টটা যখন আপনার কাছে থাকবে এখান থেকে দেখে দেখেও আপনি কাজ করে ফেলতে পারবেন, ঠিক আছে। কম্পিউটার বসে তো কাজ করতে পারবেন, এটা একদম ছোটস্থ মুখস্থ করতে হবে কথা নেই, বাট জিনিসটা মাথায় রাখতে হবে। সো আমি যদি এখানে একটা যাই, এখানে দেখেন এটা হচ্ছে স্টিচ ক্লাস 400, জাস্ট এটাকে বোঝাচ্ছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা দেখেন। সো এখানে বলেছে স্টিচ ক্লাস 400, এটা একটু জুম আউট করি, দেন জুম আউট করার পর এল মানে হচ্ছে গিয়ে লোপার, এন মানে হচ্ছে গিয়ে নিডেল। তাহলে এন মানে বুঝলামটা কি, এখানে একটা নিডেল একটা লোবার, ঠিক আছে। তার মানে 2 থ্রেড। এই যে দেখেন একটার যদি নিডেলের থ্রেড থাকে আর একটা লোপারের থ্রেড, তাহলে দুইটা মিলে থ্রেড কয়টা হলো, 2টা। সো স্টিচ ক্লাস 400-এর মধ্যে 401-এ সাব ক্লাসে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন এটা ধরেন 404, ঠিক আছে। সো জিগজ্যাগ 2 থ্রেড চেন স্টিচ। এখন
এটাও কিন্তু চেন স্টিচ, কিন্তু এটা হচ্ছে কি স্ট্রেট, আবার এটা হচ্ছে কি আপনার জিগজ্যাগ। এটা হচ্ছে কি আমরা যে জিগজ্যাগটা দেখি জিগজ্যাগ, সেম থ্রেডের কোয়ান্টিটি সেম। এখন 406 আসে, এখানে দেখেন নিডেল একটা, নিডেল দুইটা, লুপার একটা, মানে যেটা আমাদের মেনলি আমরা যেটা বুঝি ববিন, ববিন ববিনের সিস্টেম একরকম, এখানে লুপারের সিস্টেম একরকম। এগুলো আপনার মেশিনারিগুলো জিনিসগুলো পড়তে হবে, বাট আপনার এটাও মাথায় রাখ, সমস্যা নেই। এটাকে আপনি অ্যাজ এ ববিন, লুপারটাকে আপনি অ্যাজ এ ববিন হিসেবেও কাউন্ট করতে পারেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হচ্ছে কি হ্যাঁ ববিনেও সুতা থাকে, আমার নিডেলও সুতা থাকে, তাহলে দুইটা সুতা আসতেছে যে কোনো সুইংয়ের ক্ষেত্রে। তো আপনি লুপারটাকে আপনার বোঝার পারপাসে আপনি এটাকে আপনি আপাতত কি ববিন হিসেবে কাউন্ট করতে পারেন, বাট মাথায় রাখার সময় আপনি এটাকে লুপার হিসেবে ধরবেন। তাহলে এখানে ডায়াগ্রাম দেখে বুঝতেছে কি উপরে নিডল তো সবসময় উপরে থাকে নাকি নিচে থাকে? উপরে থাকে। তার মানে আমার উপরের স্টিচে হচ্ছে কি দুইটা নিডল, তার মানে আমার দুইটাই স্টিচ হবে নিডলে এবং নিচে থাকবে একটা লুপার। তার মানে বুঝতেছে কি স্ট্রেট দুইটা লাইন যাবে এবং নিচে একটা সুতা থাকবে, মানে এই দুইটা লাইনের সাথে এক্সট্রা একটা সুতা, নট জাস্ট। আমি একটা জিনিস বুঝাই, থ্রি থ্রেড মানে কি, এখানে দুইটা নিডল মানে কি বোঝাচ্ছে, আর একটা লুপার মানে কি একটা নিডল একটা স্টিচ, আবার এখানে একটা নিডল এখানে একটা স্টিচ, মানে স্ট্রেট লাইনে দুটা স্টিচ লাইন যাবে। ঠিক আছে, এটার ডায়াগ্রাম দেখেন, এই দেখেন দুইটা গেছে। তো এটা হচ্ছে কি ফ্রন্ট ভিউতে, ফ্রন্ট ভিউতে। তো তাই বলে এখন আমার ব্যাক ভিউতে কি একটা লুপার মানে শুধু একটা স্টিচ দেখাবে না? তো এই যে উপরে দুইটা স্টিচ হয়েছে এটারও একটা ব্যাক স্টিচ আসছে না? এ দেখেন এই একটা লাইন, এই একটা লাইন, এটার ব্যাক ভিউ, এটার ব্যাক ভিউ হচ্ছে কি কি এই লাইনটা, এটার ব্যাক ভিউ হচ্ছে কি কি এই লাইনটা। তাহলে এই যে লুপারের এটা, এটা যেটা গেল স্টিচের লাইনগুলোর সাথে এভাবে এভাবে গেল, এইটা হচ্ছে গিয়ে এই লাইনগুলো, এই জিগজ্যাগগুলো। তাহলে আপনি এখন কি হবে, কাপড় উল্টাবেন, কাপড় উল্টানোর পরে এটার সাথে আপনি এভাবে সবগুলোতে দেখেন এভাবে ম্যাথড দিয়ে আসে, তখন আপনার নিজের গার্মেন্ট যেগুলো আছে সেগুলোকে আপনি উল্টাবেন, মানে কাপড়গুলো স্টিচ দেখবেন, স্টিচ দেখে এখানে মিলাবেন যে কি একটা গেল দুইটা গেল, দেন এইভাবে করে টেক্সচারটা দেখা যাচ্ছে। তার মানে কি এটা ক্লাস 406, এটা হচ্ছে গিয়ে কি আমার, বলেন, কেউ কিছু বলে না, থ্রি থ্রেড, টু নিডল, ওয়ান লুপার। ঠিক আছে, সো এখানে আমার এটা কিসের জন্য আসে, কভার, কভার হচ্ছে সিম স্টিচ, হ্যাজ টু নিডল অ্যান্ড ওকে এক্সেলেন্ট এক্সটেনশন ইন ইজিং গিভস ভেরি গুড এক্সটেনশন। ওকে, এটা তেমন ম্যান্ডেটরি না, বাট এটা মাথায় রাখলে ওইভাবে হয়ে যাচ্ছে গা। তাহলে এটা আমি এখন কীভাবে বুঝবো যে হচ্ছে গিয়ে কি এই ধরনের ফেসটা কোন মেশিনে হয়? ঠিক আছে, তখন এটা মেশিনটা তো আমাদের সফটওয়্যারে শিখতে হচ্ছে না, আমাদের সফটওয়্যারে তো মেশিন এসে স্টিচ করবে না, মেশিনের নামও নাই, স্টিচের নামটা আছে। তো মেশিনটা যদি আপনি এক্সট্রাভাবে জেনারেট করতে যান তখন আপনি আমাকে জিনিসটা বলে দিবেন, আমি বলে দিব যে কি এই স্টিচটা কোন মেশিনে হয়। ঠিক আছে, ফ্ল্যাট লগা হচ্ছে নাকি ওভার লগা হচ্ছে আমি জিনিসটা বলে দিব, তখন আপনার জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। আর যার এই মেশিন পারপাসটাও শেখার ইচ্ছা আমাকে একটু নক দিলে হবে, আমি জিনিসটা আপনাকে আলাদাভাবে জিনিসটা গাইড করব। ঠিক আছে, সো এখন আমি, হ্যাঁ ওভারলক কোনটা, এটা মেশিন, এটা জি জি জি, শিওর আপনি? হ্যাঁ sure. গুড, ভালো বলেছেন। ঠিক আছে, সো এইভাবে শিখতে হবে, আমি কিন্তু কনফিউজ করব কনফার্ম হওয়ার জন্য, কারণ আমিও শিখেছি, আমাকেও যথেষ্ট, আমার ফ্যামিলি মেম্বার হলেও, ফ্যামিলি বিজনেস এটা থাকলেও আমাকেও যথেষ্ট কনফিউজ করে করে শেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এখন স্টিচ ক্লাস সেম ক্লাস না? দেখেন এখনও কিন্তু 400 থেকে বেরোতে পারি নাই, তাহলে 407 দেখেন নিডেল একটা, দেখে এখানে নিডেল কয়টা আপনারা বলেন? হ্যাঁ চারটা, কোথায়? আমি তো দেখছি তিনটা, N1। আমার তিনটা, তাহলে নিচেরটা তো নিডেল না, নিচেরটা নিডেল না, ওই আমি থ্রেড বলবো না, ইয়েলো কালারটা নিডেল না, নিডেল তিনটা হবে, নিডেল তিনটা, এটা লুপার। তাহলে এখানে যদি আমি এটার ফেস দেখি, দেখেন তিনটা নিডেলের জন্য তিনটা স্ট্রেট লাইন গেছে, এবং আমার এই যে তিনটা লাইন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এবং এটার মিডল দিক দিয়ে কি হলো, এই যে ইয়েলো লুপারটা গেল, একটা লুপার গেল, এটা। তার মানে আমি এটা বুঝে গেলাম যে কি এটা 407। আচ্ছা, এখন মাথায় আনেন এই স্টিচগুলো
কিসের জন্য করা হয়। আমি আপনাদেরকে কিন্তু এটার একটা চার্ট দিয়েছি, এসপিআই অ্যাকাউন্ট সহ ফার্স্টের দুটো চার্ট দিয়েছিলাম, মনে আছে? একটা তো হচ্ছে গিয়ে শর্টকাট আছে, আর একটা হচ্ছে গিয়ে কোন গার্মেন্টের জন্য কী সেলাই করতে হবে, এটা একটা চার্ট দিয়েছিলাম। এটাকে কেউ পড়েছেন? পড়েননি? এগুলো কিন্তু দরকার। অ্যাক্টিভ ওয়্যার বুঝেন আপনারা? অ্যাক্টিভ ওয়্যার মানে বুঝেন? অ্যাক্টিভওয়্যার বলতে জিম ওয়্যার বা ওয়ার্কআউটের জন্য যেগুলো ইউজ করা হয়। হ্যাঁ, গুড। সো ওগুলোর জন্য আমাদের কাপড়গুলো যেহেতু জিম ওয়্যার, তারপর হচ্ছে কি বিভিন্ন রকম স্পোর্টস অথবা অ্যাক্টিভিটিসের জন্য যে কাপড়গুলো পরা হয় আর কি, সো ওগুলো আমরা নর্মালি যেভাবে কাপড় পরে চলাফেরা করি, ওগুলোতে কিন্তু কাপড়গুলোতে অথবা স্ট্রেন্থ অথবা ওগুলোর আপনার হচ্ছে কি কোয়ালিটি স্টিচ এত স্মুথ মানে স্ট্রং হতে হয় না, যার কারণ হচ্ছে আমরা এগুলো পরে নর্মালি তো চলাফেরাটা করি, ঠিক আছে? কিন্তু আমরা জার্সি বলেন, আমরা আন্ডারগার্মেন্টস বলেন, সুইমিং বলেন, এগুলো পরে কিন্তু আমরা যে কোনো অ্যাক্টিভিটিস করি, তখন আমার কাপড়টা কিন্তু আলাদা একটা কি স্ট্রেন্থে থাকতে হয়, রাইট? তাহলে কি রং? রাইট নাকি রং? হ্যাঁ। তখন ওই কাপড়টাতে আপনার কি করতে হবে, ওই স্ট্রেন্থফুল স্টিচগুলো দিতে হবে। তখন এই যে স্টিচ ক্লাস 407, এগুলো হচ্ছে কি মূলত অ্যাক্টিভ ওয়্যার। আপনাদের যে অ্যাক্টিভ ওয়্যারগুলো আছে এগুলো চেক করে দেখবেন, স্টিচগুলো মিল পাবেন। এখন ধরেন আমি ক্লোথ রিডিতে গেলাম, আমি কি করলাম, একটা আন্ডারগার্মেন্টস ডিজাইন করলাম, বানালাম, কিন্তু আমি ওখানে স্টিচ ক্লাস দিয়ে দিলাম 200 অথবা 300 অথবা 301, তাহলে এটা কি কোয়ালিটিফুল হবে ডিজাইন? মানে ইন কেস যখন আমার ডিজাইনটা আউটপুট করব অথবা বায়ারকে দেখাবো, বায়ার কিন্তু স্টিচ সহ দেখবে, ঠিক আছে? ক্লায়েন্ট কিন্তু স্টিচের লেভেল সহ দেখবে, তো এটা কি কোয়ালিটিফুল হবে বলেন? না। তখন মানে বায়ার অথবা ক্লায়েন্ট মাথায় এটা আসবে না। ধরেন আপনি সুইং পারপাসে সব কিছু জানেন, আপনি আমাকে অর্ডার দিলেন, বাট আমি এমনিতে যে কোনো একটা দিয়ে সুইং করে দিলাম, তখন আপনার মাথায় আসবে না এই ডিজাইনার তো এমনিতেই করে দিচ্ছে, জাস্ট এখানে কোথায় কি সুইং দিতে হবে না দিতে হবে ওগুলো জানে না, এরকম কিছু আসবে না? জি। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো এখন দেখেন এই 407-এর মধ্যেও কিন্তু কি টোটাল 4টা থ্রেড, 3টা নিডল হচ্ছে কি 3টা, লুপার হচ্ছে কি একটা। আবার 408-এর মধ্যে হচ্ছে কি টোটাল কয়টা নিডল? একটা নিডল, ঠিক আছে, 2টা নিডল, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি আপনার লুপারের মতো একটা কাজ করে, S3 যেটা দেওয়া, এখানে নিডল হচ্ছে গিয়ে 2টা, লুপার হচ্ছে গিয়ে একটা, ঠিক আছে। সো এখন এটার ফেসটা একটু দেখি, তাহলে এটার ফেস সাইডটা কি, এই যে 2টা নিডলের জন্য দেখেন 2টা লাইন গেল, এই যে এখানে তারপর হচ্ছে গিয়ে আপনার স্ট্রি যেটা দিয়েছে অপশন, ঠিক আছে, এটা তাহলে ফ্রন্টের উপর আছে, তাহলে ফ্রন্টে দেখা যাচ্ছে এটা এভাবে কার্ভ হয়ে হয়ে জিগজ্যাগ হয়ে গেছে, তাহলে দেখেন মিল পাচ্ছেন ফেসটা আর্টের সাথে গেল। তাহলে নিচে কি দেখা যাচ্ছে, 2টা লাইনে গেছে, মানে এই যে 2টা নিডলই গেছে, কিন্তু নিডলগুলোর সাথে আগের বারেগুলোতে যেটা ছিল পুরা 3টা নিডলের সাথেই লুপারের সুতাগুলো আপনার ওভারল্যাপিং হতো অথবা এখানে লুপিং হতো, বাট এখানে দেখা যাচ্ছে যে কি আপনার এই যে লুপারের সুতাটা জাস্ট পার নিডলের লুপের সাথে মানে সুতার সাথে এটা কি হচ্ছে ঘুরিয়ে পিছিয়ে যাচ্ছে। তো এখানেও দেখেন জিনিসটা ফেস এভাবে। সো আপনাদের এখানে রিকোয়েস্ট থাকবে আমার, এই যে জিনিসগুলোকে আপনাদের মেইন স্টিচের সাথে আপনারা মিলিয়ে মিলিয়ে দেখবেন, না হয় জিনিসগুলো কখনোই পারফেক্টভাবে করতে পারবেন না, ঠিক আছে। তারপর 505, 503 এগুলো একটু করে দেখলেই বুঝবেন, জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সো স্টিচ নিয়ে মোটামুটি কি ক্লিয়ার একটু কনসেপ্ট ধারণা পেয়েছেন আজকে? জি। এখন এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে তাহলে এখন আপনাদের যেটা বাড়ির কাজ থাকবে, লাইক আমি কিন্তু এখানে মেশিনের নাম দিই নি,
স্টেজ ক্লাস অনুযায়ী আপনারা আপনাদের মতো করে স্টেজ ক্লাসগুলোকে নোট করবেন, নোট করে কোন স্টেজ ক্লাসের জন্য কোন মেশিনটা ইউজ করা হয় জাস্ট এটা আপনারা নেটে রিসার্চ করে করে বের করবেন, এতটুকু। এটা কোনো পিডিএফ দিতে হবে এমনটা না, হোয়াটসঅ্যাপে লিখে দিলেও হয়ে যাবে আমাকে, ঠিক আছে? এই থিওরিগুলো মাথায় রাখতে হবে, না হয় পরবর্তীতে একদমই মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি সবাই ভালো থাকবেন, হোমওয়ার্কগুলো টাইমের মধ্যে দিবেন, প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।